নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 4, অর্থাৎ যে পেপারটি রয়েছে সুলতানি আমলের সূচনা পর্ব থেকে মুঘল আমলের সূচনা পর্ব পর্যন্ত, অর্থাৎ বাবরের সমসাময়িক সময় পর্যন্ত। তাই আমাদের কিন্তু এই পেপারটা যেমন সোজা তেমনই কিন্তু একটু প্রশ্নগুলো যদি খুব ভালো করে আমরা পড়তে পারি তাহলে কিন্তু এই পেপারটাতে আমাদের খুব ভালো একটা নাম্বার তোলা যাবে। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে এবং আমাকে পার্সোনালি মেসেজ করে অনেকে বলেছিলে যে ফাইনাল একটা সাজেশন দিতে, যেহেতু এই আগস্ট মাসেই তোমাদের পরীক্ষাটা হচ্ছে শুরু। এজন্য আমি কিন্তু তোমাদের কথা মাথায় রেখেই আমি কিন্তু খুব অল্প প্রশ্নের মধ্যে সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। আর ইতিহাসের প্রতি আমার ভালোবাসা কতটা গভীর তোমরা আমার ডেসক্রিপশনে গিয়ে দেখলেই বুঝতে পারবে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনে। তাই আমি তোমাদের প্রচুর প্রশ্ন বলে কখনোই তোমাদেরকে বিভ্রান্ত করব না। তাই আমি শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই খুবই অল্প প্রশ্ন এবং সাজেস্টিভ আকারে তৈরি করেছি। এবং শুধু তাই না, সেই প্রশ্নগুলো পরীক্ষার পরে তোমরাই আমাকে কমেন্ট করে জানাতে পারবে যে তোমাদের কতটা কার্যকরী। তাই আমি আজকে তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু এই সাজেশনটা তৈরি করেছি। তা আর কথা না বলে শুরু করা যাক আজকের সাজেশনটা। আর তোমাদের আরেকটা কথা না বললেই নয়, তোমরা কিন্তু এই সাজেশনটা সবাই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো। আশা করি তাহলে তোমরা কিন্তু অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাবে। কারণ আমার পূর্ববর্তী বা বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে আমি বলছি। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ফিরোজ শাহ তুগলকের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, ফিরোজ শাহ তুগলককে কি সুলতানি যুগের আকবর বলা যায়? যুক্তি সহ আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা আলোচনা করতেই হয়, বিজয়নগর সাম্রাজ্যের নায়ঙ্কর প্রথা বা নায়ঙ্কর প্রথা টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের আবারও বলছি, বিজয়নগর সাম্রাজ্যের নায়ঙ্কর প্রথা বা নায়ঙ্কর প্রথা সম্পর্কে টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের আবারও বলছি, আমি অন্য সবার মতো কিন্তু কখনোই চাইছি না তোমাদেরকে বিভ্রান্ত করার বা বহু প্রশ্ন দিয়ে তোমাদেরকে নোট বিক্রি করার। আমি আবারও বলছি, আমি খুবই স্বল্প সংখ্যক প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি। আর ইতিহাসের প্রতি কিন্তু আমার ভালোবাসাটা অনেক আগে থেকেই। এজন্যই আমার এগুলো তৈরি করা, শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে আলোচনা করি, সুলতান রাজিয়ার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মোহাম্মদ বিন তুগলকের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অথবা এমনভাবেও আসতে পারে, মোহাম্মদ বিন তুগলকের প্রশাসনিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। অথবা মোহাম্মদ বিন তুগলককে কি পাগলা রাজা বলা যায়? কেন বলা হয়? সপক্ষে যুক্তি দিয়ে বোঝাও। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এ থেকে আসতে পারে। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। তাই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এবং আমি কিন্তু এই সাজেশনটা তোমাদের কথা মাথায় রেখেই তৈরি করেছি। নেক্সট, দাস বংশের একজন শ্রেষ্ঠ শাসক যে গিয়াসউদ্দিন বলবন ছিলেন, সেই গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এ প্রসঙ্গে বলি, গিয়াসউদ্দিন বলবন কিন্তু তার দরবারে সিজদা এবং পাইবস এই রীতিগুলো কিন্তু চালু করেছিলেন। তাই তোমাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে। নেক্সট যে প্রশ্নটা আলোচনা করতেই হয় সেটা হলো, সুলতানি যুগের নগরায়নের বর্ণনা দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটাও কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। নেক্সট, এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নটা রয়েছে এটা, ইন্দো ইসলামীয় স্থাপত্য শৈলী বলতে কি বোঝো? অথবা ইন্দো সারাসেনীয় স্থাপত্য শৈলী সম্পর্কে আলোচনা করো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এবার হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে দাদা তুমি তো অধিকাংশ প্রশ্নই বলছো খুব ইম্পর্টেন্ট, তাহলে তুমি সাজেশন কি করে দিলে? আমি তোমাদের আবারও বলছি, তোমরা অন্য অনেকেই হয়তো দেখবে যে সাজেশন দিচ্ছে, তাদের সাথে এই সাজেশনটা কম্পেয়ার করে দেখবে যে তোমরা কোথায় বেশি সংখ্যক সাজেশন পড়ে প্রশ্ন কমন পাচ্ছ এবং কোথায় কম সংখ্যক প্রশ্ন পড়ে অধিকাংশ কমন পাচ্ছ। তাহলেই তোমরা তফাৎটা বুঝতে পারবে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ভারতের সুফিবাদ ও ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, শের শাহের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা। অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, শের শাহকে কি আকবরের পূর্বসূরি হিসেবে বর্ণনা করা যায়?
সপক্ষে যুক্তি দিয়ে লেখো। এ ধরনের প্রশ্নও আসতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অথবা এমনও হতে পারে যে বিহার টু বাংলা অথবা বাংলা থেকে বিহার পর্যন্ত শের শাহের যে শাসন সংস্কার বা তার যে রাজত্বকাল, তিনি যে প্রশাসনিক কার্যকলাপ করেছিলেন, সেই বিষয়গুলো কিন্তু দিয়েও প্রশ্নটা আসতে পারে। তবে এখান থেকে দুটো ভালো জিনিস আছে, শের শাহের কবুলিয়ত পাঠটা, এই বিষয়গুলো কিন্তু তোমরা শর্ট প্রশ্নের মধ্যে অবশ্যই ইনক্লুড করবে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, আলাউদ্দিন খলজির বাজার দর অথবা মূল্য নিয়ন্ত্রণ নীতি বা বাজার দর সংস্কার নীতি সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পড়তে হবে। নেক্সট যে প্রশ্নটা আলোচনা করতেই হয়, প্রথম পানিপথের যুদ্ধের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট প্রশ্নটা হলো, ইলতুৎমিশকে কি দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়? অথবা আরেকটা প্রশ্ন আসতে পারে, হয়তো তোমরা যদি খুব ভালো করে এই প্রশ্নটা একটু তৈরি করে রাখো, তাহলে তোমরা এই আমি এখন যে প্রশ্নটা বলবো এই প্রশ্নটাও করে আসতে পারবে। এই প্রশ্নটা হলো, সুলতানি যুগে ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি এই ইকতা ব্যবস্থা কিন্তু চালু করেছিলেন ইলতুৎমিশ। আর এই ইকতা কথার অর্থ হলো এক অংশ। নেক্সট যে প্রশ্নটা আলোচনা করব, কুতুবুদ্দিন আইবকের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, প্রথম পানিপথের যুদ্ধের যে সময়কাল, সেই সময়কালে কিন্তু বাবর ছিলেন মুঘল সম্রাট। তিনি কিন্তু সেই সময়ে 1526 সালেই কিন্তু তিনি কি করেছিলেন, তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা যে করেছিলেন, তাই সেই সময়ের কিন্তু আমাদের রাজনৈতিক ইতিহাসটা পড়তে হবে। তাই এ প্রসঙ্গে তোমরা এই প্রশ্নটা অবশ্যই পড়বে, বাবরের আক্রমণের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই তোমাদের জন্য এই প্রশ্নটা আমি আলোচনা করলাম। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, বাবরের ভারত আক্রমণের কারণ কি ছিল? দেখো এই দুটো প্রশ্ন কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই তোমাদের আবার বলে দিচ্ছি যে বাবরের আক্রমণের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, আর বাবরের ভারত আক্রমণের কারণ কি ছিল, তিনি কেনই বা ভারত আক্রমণ করতে চেয়েছিলেন। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাই তোমরা খুব ভালো করে পড়বে। নেক্সট যে প্রশ্নটা পড়তেই হয়, যে আমরা যেমন মধ্য ভারতের সুফিবাদ বা ভক্তিবাদ পড়লাম, তার সত্ত্বেও কিন্তু আমাদের এই যে সুফিবাদ রয়েছে তার ভেতর থেকে কিন্তু আমাদের মঈনুদ্দিন চিশতি, তার কৃতিত্ব সম্পর্কে কিন্তু পড়তে হবে। অবশ্যই তোমরা সবাই এটা পড়বে, ঠিক আছে? এছাড়াও কিন্তু ভক্তিবাদ থেকে শ্রী চৈতন্য সম্পর্কেও কিন্তু একটু তোমরা পড়ে নেবে অবশ্যই। দেখো তোমাদের যে প্রশ্নগুলো এতক্ষণ আলোচনা করলাম, সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে। এর পাশাপাশি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের পেপার 4 এর জন্য, সেই প্রশ্নগুলো আমি একটু বলে দিই তোমাদের, যে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ দিব্যর যে কৈবর্ত বিদ্রোহ, সেটা সম্পর্কে আলোচনা করতে হবে তোমাদের। নেক্সট, সিন্ধু বিজয় অর্থাৎ আরবরা যে সিন্ধু বিজয় করেছিল, তার কারণ এবং ফলাফল। অর্থাৎ মোহাম্মদ বিন কাসিম যে সিন্ধু বিজয় করেছিল 712 সালে, সেটার কিন্তু কারণ এবং ফলাফলটা তোমাদের পড়তে হবে। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, বাংলায় সুলতানি শাসনের সমসাময়িক সময় হাফসি শাসন, সেই হাফসি শাসনকালকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় কেন? বা এই শাসনকাল সম্পর্কে কিন্তু আলোচনা তোমাদের করতে হবে। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, সুলতানি আমলের সাহিত্য সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, চোলদের স্বায়ত্ত শাসনমূলক যে ব্যবস্থাটা রয়েছে, স্বায়ত্ত শাসনমূলক ব্যবস্থা, সেটা সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে। এছাড়াও চোলদের সামুদ্রিক কার্যকলাপ মোস্ট ইম্পর্টেন্ট, অথবা এটা এমনভাবে আসতে পারে যে প্রথম রাজেন্দ্র চোল বা রাজরাজের সামুদ্রিক বা নৌ অভিযানের বিবরণ দাও, এমনভাবেও কিন্তু আসতে পারে। তার জন্য এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পড়তে হবে। নেক্সট যে প্রশ্নটা পড়তে হবে, রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত বিতর্ক বা রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত একটা তত্ত্ব আছে। এক্ষেত্রে কিন্তু গৌরীশঙ্কর ওঝা এবং কর্নেল টড দুজনই দুরকম তত্ত্ব দিয়েছে, সেই তত্ত্বটাও তোমাদের পড়তে হবে। নেক্সট আরেকটা প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো তোমাদের পড়তে হবে ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে। এই প্রশ্নটাও কিন্তু খুব ভালো। আর আরেকটা প্রশ্ন রয়েছে,
তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে তোমাদের পেপার 4 থেকে অধিকাংশ প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে আর এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। আর তোমাদের কারো যদি মনে হয় যে আমাদের সময় খুবই কম, আমাদের পিডিএফ চাই, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু পিডিএফ দিচ্ছি খুবই স্বল্প মূল্যে। আর এটুকু বলে দিলাম যে অধিকাংশ প্রশ্নই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এই সাজেশনটাও যদি ফলো করো। আর তোমাদের কারোর যদি বললামই যে পিডিএফ দরকার হলে তোমরা আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বার থেকে সংগ্রহ করতে পারো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।